শুভ সকাল প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্টস পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আমাদের জীবনের কোনো না কোনো সময় আমরা হয়তো বুকে ব্যথায় আক্রান্ত হই। অনেক ক্ষেত্রেই যেটা দেখা যায় যে বুকে ব্যথা হলে আমরা অ্যাসিডিটির সমস্যা মনে করে একটা অ্যান্টাসিড খেয়ে নিয়ে নিশ্চিন্ত হয়ে থাকি। তো অনেক সময় আসলে বুকে ব্যথা হতে পারে হৃদরোগের কারণে, আবার সামান্য বুকে ব্যথাতেই অনেকে অস্থির হয়ে যান যে তার কি হৃদরোগ হয়েছে কিনা। তো এই দুটো বিষয়ই আসলে লক্ষণীয় যে কখন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং বুকে ব্যথাকে আসলে আমলে নিতে হবে। প্রয়োজন সঠিক সময়ে রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসা। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বুকে ব্যথা হার্টের রোগ নাকি অন্য কিছু, প্রতিকার এবং চিকিৎসা। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশের অত্যন্ত স্বনামধন্য চিকিৎসক, আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ডাক্তার মোহাম্মদ আবুল খায়ের, সহযোগী অধ্যাপক কার্ডিওলজি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি যেহেতু সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা আমাদেরকে সরাসরি ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যেই নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। এছাড়া আমরা ফেসবুকে লাইভে আছি, সেখানেও আমাদের সাথে যুক্ত হতে পারেন। স্যার আসসালামু আলাইকুম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। স্যার, যেটা বলছিলাম যে বুকে ব্যথা হলে আসলে দু ধরনের চিত্র আমরা দেখতে পাই। একদল থাকেন যে তারা খুবই রিল্যাক্স থাকেন যে হ্যাঁ অ্যাসিডিটির সমস্যা, একটা অ্যান্টাসিড খেলেই হয়তো ভালো হয়ে যাবে। আর আরেকটা পক্ষ থাকেন যে যারা আসলে অনেক বেশি উদ্বিগ্ন হয়ে যান যে তার কি আসলে হৃদরোগ হয়েছে কিনা, হার্টের কোনো সমস্যা হয়েছে কিনা। তো আমি শুরুতেই আপনার কাছে স্যার জানতে চাইছি যে বুকে ব্যথা হলে আসলে মানে কি করতে হবে বা মানুষের মনে আসলে কি ধারণাটা আসাটা স্বাভাবিক? ধন্যবাদ প্রশ্নের জন্য। বুকে ব্যথা মানে হৃদরোগ না, বুকে ব্যথা মানে হার্ট অ্যাটাক না, বুকে ব্যথা মানে হার্টের রোগ না। বুক বলতে আমরা চেস্টকে বুঝাই, চেস্ট মানে প্রিকর্ডিয়াম মেডিকেল ভাষায় যদি বলি। এখানে অনেকগুলো অর্গান আল্লাহ দিয়েছে। হার্ট ছাড়া আছে ফুসফুস আছে, খাদ্যনালী আছে, তার উপরে জয়েন্ট আছে, মাসেলস আছে, এই নার্ভস আছে। এগুলো যে কোনো একটা ব্যথা বুকে ব্যথার লক্ষণ হিসেবে ধরা হয়। তার মানে হার্টের ব্যথার পাশাপাশি অন্য ব্যথাগুলো বুকের ব্যথার মতো প্রেজেন্ট করবে। কিন্তু বুকে ব্যথার যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো থেকে আমরা সিমটম এবং অন্যান্য ফিচার দেখে এটাকে ডিস্টিংক্ট করি, আলাদা করি যে এটা আসলে হার্টের রোগের জন্য হইলো না হার্টের রোগ ছাড়া অন্য রোগ। অন্য রোগগুলো যেমন আমরা বলতে পারি খুব কমনলি পেপটিক আলসার ডিজিজ বা গ্যাস্ট্রিকের রোগ বলে, অনেক সময় পিত্তথলির পাথরের ব্যথা এরকম হয়, অনেক সময় জয়েন্টের ব্যথা, মাসুল যেই জয়েন্টগুলো আছে হাড্ডির জয়েন্ট, এইগুলোর ব্যথা হইতে পারে, মাসুলের পেইন হইতে পারে। এগুলো নির্দিষ্ট ক্যারেক্টার থাকে প্রত্যেকটা ব্যথার, এবং প্রত্যেকটা রোগের একটা নির্দিষ্ট ক্যারেক্টার থাকে। সেই ক্যারেক্টারগুলো দেখে এবং অন্যান্য ফিচার দেখে আমরা ইভ্যালুয়েট করি তার এটা হার্টের পেইন কিনা। তবে বুকে ব্যথা হলে প্রথমেই, যেহেতু হার্ট একটা মারাত্মক মরণঘাতী ডিজিজ, হার্ট ডিজিজ যে না এটা তাকে কনফার্ম করতে হবে যে আমি হার্ট ডিজিজে ভুগছি না। এই জন্য সে নিজে নিজে, আপনি যেটা বললেন যে অ্যান্টাসিড খাবে, অ্যান্টাসিড খাবে না, না খেয়ে ডাক্তারের কাছে যাবে। একটা সিম্পল একটা টেস্ট এবং হিস্ট্রির মাধ্যমে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি যে তার হার্টের রোগ আছে কি না। এই যে ব্যথার বিভিন্ন ধরনের কথা স্যার আপনি বললেন, যে ব্যথার ধরন দেখেও আপনারা যখন পেশেন্টের কাছে হিস্ট্রি নেন, নিশ্চয়ই তার ব্যথাটা কীরকম ধরনের ব্যথা হচ্ছে, বুকে কি চাপ দিয়ে ব্যথা হচ্ছে নাকি জ্বালাপোড়া করছে, বুকের কোন সাইডে ব্যথা করছে, এই বিষয়গুলো নিশ্চয়ই আপনারা সাধারণত ইভালুয়েশন করে তারপর একটা ডায়াগনোসিসে পৌঁছান। তো স্যার, এই যে আমরা হৃদরোগজনিত যে বুকে ব্যথা সেটি নিয়ে যদি কথা বলি, তখন মানে আসলে ব্যথার ধরনটা কেমন হয়ে থাকে? গুড। এই রুগীদেরকে আমরা ওইটাই অনেক হিস্ট্রিতে আমরা নেওয়ার চেষ্টা করি যে আপনার ব্যথাটা কখন শুরু হলো। রুগী ভাষা বলে যে সাডেন শুরু হলো, আমরা বলি যে কোনো কাজের সাথে হইলো কিনা। ইউজুয়ালি এই পেইনগুলো হয় এক্সারশনে, কোনো কাজ করলে, পরিশ্রমের কাজ, অ্যাংজাইটি, স্ট্রেসে গেলে হয়, ইভেন রেস্টও হইতে পারে। ব্যথাটা সাধারণত সেন্ট্রাল হয়। অনেকে বলে শুধু বাম পাশের ব্যথাই হার্টের ব্যথা। আয়সা বলে যে স্যার আমার তো বুকের মাঝখানে ব্যথা। বুকের মাঝখানেই কিন্তু মেইন পেইন হইতে পারে, রাইট সাইডও হইতে পারে, লেফট সাইডও হইতে পারে। এই পেইনটার সাথে অ্যাসোসিয়েটেড যে থাকে, যে সোয়েটিং হইতে পারে, শ্বাসকষ্ট হইতে পারে, অনেকে বলে বুক চেপে দম বন্ধ হয়ে আসে, দুই পাশ থেকে চেপে আসে, অনেকে বলে বুকটা ভার লাগে, পাথরের মতো ভার লাগে। এবং এই ব্যথাটা সাধারণত দেখা যায় যে চোয়ালে ছড়ায় অথবা দুই হাতের দিকে ছড়ায়, এবং সবগুলো সিমটম একসাথে থাকবে তা না।
কারো একটা থাকতে পারে, কারো দুইটা থাকতে পারে, সবগুলা থাকতে পারে। ইউজুয়ালি যদি হার্ট অ্যাটাকের তো আমরা অনেকগুলা মানে টাইপ আছে, যে আমরা বলি যে আনস্টেবল অ্যাঞ্জাইনা, এমআই বা হার্ট অ্যাটাক যেটা, অথবা ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা। তো এটা ডিউরেশনটা ডিফার করে। যদি স্টেবল অ্যাঞ্জাইনা হয় দেখা যায় যে 5 থেকে 7 মিনিটের ভিতরে কমে যায়, যদি আনস্টেবল হয় 10 মিনিটের মতো থাকে, যদি হার্ট অ্যাটাক হয় আর প্রলং সময় থাকে, এবং ওই সময় তার ইসিজি চেঞ্জ আসছে। সাধারণত দেখা যায় রেস্ট নিলে কমে যায়। অনেকেই আছে যে তার আশেপাশের লোকের কাছ থেকে শুনে সাবলিঙ্গুয়াল জিটিএন বা নাইট্রোগ্লিন স্প্রে নেয়, স্প্রে নিলে কমে যায়। যদি এই লক্ষণগুলো থাকে এবং যদি রুগী নিজেই স্প্রে নেয় এবং কমে যায়, তাহলে বুঝতে হবে সেটা হার্টের রোগের লক্ষণ। আর অন্যান্য রোগের যে লক্ষণগুলো, এগুলো সাধারণত যেমন যদি ধরেন যে মাসল পেন যেটা কমনলি হয়, এটা ফিক্সড জায়গায় হবে, এটা রেডিয়েট করবে না, কোন ছড়ায় যাবে না, এবং এটা সাধারণত মুভমেন্ট করলে হয়। রুগী হয়তো বলে যে আমি নিলিং ডাউন করলে হয়, রাইট মুভমেন্ট, লেফট মুভমেন্ট করলে হয়, বা একটু রিক্সায় ঝাঁকি লাগলে হয়। আমরা ইউজুয়ালি আপনি ধরে নিই এটা কার্ডিয়াক পেইন না। আর গ্যাস্ট্রিকের ব্যথা তো একটা টিপিক্যাল প্যাটার্ন থাকে, যে হার্ট বার্ন হয়, ওয়াটার ব্রাশ হয়, এবং এটা রেডিয়েট করে না ইউজুয়ালি। আর প্রত্যেকটা রোগের পিছনে কিন্তু একটা আন্ডারলাইং কজ থাকে, রোগ কিন্তু এমনি এমনি হয় না। আমরা রোগীর হিস্ট্রি নেওয়ার চেষ্টা করি যে আপনার আন্ডারলাইং কোনো কজ আছে কিনা, যেটার জন্য আপনার হার্ট ডিজিজ হইতে পারে, ওই ডিজিজ থেকে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকতে পারে। অনেকের দেখা যায় যে কোমরবিডিটি থাকে, Exactly, ডায়াবেটিস জি। থাকে, এবং বিশেষ করে যেটা হাইপারটেনশন, অনেক দিন ধরে অনিয়ন্ত্রিত হাইপারটেনশনের কিন্তু একটা আমরা জানি যে জটিলতা হিসেবে হার্টের রোগগুলো হয়ে থাকে। তো নিশ্চয়ই আপনারা সেই হিস্ট্রিগুলো পেশেন্টের কাছ আমরা থেকে আমরা নিয়ে যেটা থাকেন। করি, আচ্ছা একটা লক্ষণের ভিতরে একটা জিনিস বলি, পেশেন্ট মেবি অ্যাসিমটোমেটিক, লক্ষণ নাই। আমরা অনেক সময় দেখা যায় ইসিজি করে দেখতেছি যে তার হার্ট ডিজিজের ফিচারটা আছে, সেই ক্ষেত্রে হিস্ট্রিটা ইম্পর্টেন্ট। আমরা জানার চেষ্টা করি যে তার ডায়াবেটিক আছে কিনা, এবং ডায়াবেটিসকে ওয়েল কন্ট্রোল না আনকন্ট্রোল, কতদিন যাবত আছে, হাইপারটেনশন আছে কিনা, ব্লাড প্রেশার হিস্ট্রি থাকলে কতদিন যাবত ওষুধ খায় এবং ওয়েল কন্ট্রোল কিনা, ডিসলিপিডিমিয়া মানে কোলেস্ট্রলের রেকর্ড, অনেকে রোগীরা বলে যে আমার কোলেস্ট্রলের ওষুধ খাচ্ছি জানতেছি। ওবেসিটি একটা মেইন কারণ, স্মোকিং একটা কারণ। যেটা রোগীরা ইম্পর্টেন্স দেয় না সেটা হলো ফ্যামিলি হিস্ট্রি, তার পরিবারে হয়তো পরিবারে বাবা কারো মায়ের আছে, এবং কারো দেখা আছে। যাচ্ছে আমরা এরকম রোগী পাই, এক ভাইয়ের হয়েছে, তার 5 বছর পরে আরেক ভাইয়ের হয়েছে। ফ্যামিলি হিস্ট্রি থাকলে তার হওয়ার চান্স বেশি। তো এই যে একটা বড় গ্রুপ আছে যাদের এই রিস্ক ফ্যাক্টর থাকলে হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে, তাদেরকে আমরা বলি যে আফটার 40 ইয়ার্স ইউ শুড ইভ্যালুয়েট ইউর কার্ডিয়াক রিস্ক ফ্যাক্টর ইভ্যালুয়েশন, যে আপনি হার্ট ডিজিজ হতে পারে কিনা বা হার্ট ডিজিজ হয়ে গেছে কিনা, যেটা আপনি লক্ষণ বুঝেন নাই, অ্যাসিমটোমেটিক, অথবা আপনি ভুলভাবে এটা চিকিৎসা নিচ্ছেন, গ্যাস্ট্রিকের রোগ বা অন্য রোগ হিসেবে চিকিৎসা নিচ্ছেন। তাহলে রিস্ক ফ্যাক্টরগুলো আমরা নেওয়ার চেষ্টা করি, এবং রিস্ক ফ্যাক্টর যদি থাকে, টিপিক্যাল সিমটম থাকে, সাথে যদি এভিডেন্স থাকে আমার যে ইসিজি এবং ইকো, যে এভিডেন্স আমরা পেয়ে যাই, আমরা রোগীকে বলি যে হ্যাঁ ইউ হ্যাভ চান্স অফ কার্ডিয়াক ডিজিজ 90%। মানে তার মানে তারা যারা উচ্চ ঝুঁকিপূর্ণ গ্রুপে আছে তাদের জন্য স্ক্রিনিংটা খুব বেশি জরুরি। এবং সেই স্ক্রিনিংটা আপনারা কতদিন পর পর সাজেস্ট করে থাকেন? ইউজুয়ালি যাদের অলরেডি ডিজিজ হয়ে গেছে তাদেরকে বলি যে আপনি 3 মাস 6 মাস পরে আসবেন, অথবা যখন আপনার লক্ষণ এপিয়ার করবে তখন আসবেন। আর যদি তার ডিজিজ হয়ে থাকে, ওষুধ খাওয়ার পরে ওয়েল কন্ট্রোল না থাকে, তাকে ফার্দার চিকিৎসায় যেতে হবে। ফার্দার চিকিৎসার মধ্যে আমরা বলি যে আপনি ইটিটি করতে পারবেন, আপনি এনজিওগ্রাম করতে পারবেন। এনজিওগ্রাম করার পরে ব্লকের আইডেন্টিফাই করবেন কোথায় ব্লক আছে, তারপরে নির্ধারণ হবে যে এই ব্লকের চিকিৎসা আপনি কি শুধু ওষুধ দিয়ে ভালো থাকবেন, নাকি আপনি স্ট্যান্টিং বা stenting ইন্টারভেনশন লাগবে। করতে হবে, নাকি বাইপাস করতে হবে। অনেক সময় দেখা যায় যে এরকম ডিজিজ হয় যে কোনো কিছু করা সম্ভব হয় না, তখন আমরা বলি যে মেডিকেল ম্যানেজমেন্টে থাকেন, লাইফস্টাইল চেঞ্জ করেন, তাতেই ভালো থাকবেন। মানে যতটুকু সম্ভব মানে লক্ষণগুলোকে কমিয়ে রাখা। কন্ট্রোল করা, স্যার, অনেকের দেখা যায় যে ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাম আমাদের দেশে খুবই রোগীদের কাছে খুবই পরিচিত দুটো নাম বা দুটো ইনভেস্টিগেশন। তো দেখা যাচ্ছে যে ইসিজির রিপোর্টটা ভালো আসছে, বা ইকোতেও তার কোনো হার্টের কোনো ধরনের কার্ডিয়াক চেঞ্জ আসলে দেখা যাচ্ছে না। তখন কি সেই রোগীটার কোনো ঝুঁকি থাকে যে তার কোনো কার্ডিয়াক ম্যানিফেস্টেশন? এক্স্যাক্টলি, এটা আমরা ডেইলি প্র্যাকটিসে এই জিনিসটা বেশি ফেস করি। রোগীরা এসে বলে যে আমার তো লক্ষণ একটু গ্যাস্ট্রিকের লক্ষণ, সে তার যে হার্ট ডিজিজ আছে সে এটা রিকগনাইজই করতে চায় না। তখন আমরা তার রিস্ক ফ্যাক্টরগুলো ইভ্যালুয়েট করি, তার হিস্ট্রিটা নিয়ে যে তার কি হাঁটলে হয় কিনা। বেশিরভাগ রোগীই দেখা যায় যে একটু হাঁটলে হচ্ছে, অথবা পেট ভরে যখন খায়, খাওয়ার পরে যখন মুভমেন্ট করে তখন তার চেস্ট ডিসকমফোর্ট হয়, টাইট হয়, শ্বাসকষ্ট হয়, হয়রান হয়ে যায় এবং সোয়েটিং হয়। তাহলে আমরা বুঝি যে এটা কার্ডিয়াক ডিজিজ হচ্ছে। তখন ইসিজি ইকো করে, রেস্টিংয়ে তো তার কোনো সমস্যা, আসলে তার সিমটম নাই। রেস্টিং ইসিজি এবং রেস্টিং ইকো ইউজুয়ালি নর্মাল আসে, কিন্তু তার মানে তার ডিজিজ নাই এটা তাকে বলা যাবে না। রোগীদেরকে আমি বলবো যে আপনার ইসিজি ইকো নর্মাল মানে রোগ নাই এটা বলা যাবে না। আপনাকে লক্ষণ এবং পরবর্তী পরীক্ষার জন্য যেতে হবে। পরবর্তী পরীক্ষাটা হলো আমরা বলি স্ট্রেস ইকো করতে পারে, স্ট্রেস ইটিটি, যেন ইটিটি মানে এক্সারসাইজ টলারেন্স টেস্ট। ওটা করে আমরা কিছু ফাইন্ডিংস দেখি, ইসিজি ফাইন্ডিংস, ব্লাড প্রেশার, এগুলো দেখার পরে
আমরা বলি যে তার আপনার ডিজিজ আছে কিনা। তারপর যদি না পাওয়া যায় তারপর আমরা বলি যে আপনি ইন্টারভেনশন করবেন। ইন্টারভেনশনটা হলো যে আপনি আইদার সিটি এনজিওগ্রাম করেন অথবা করোনারি কার্ডিয়াক ক্যাথেটার বেসড এনজিওগ্রাম করেন, করে আপনি কনফার্ম হবেন যে আপনার ডিজিজ আছে কিনা। যদি ডিজিজ থাকে এটা ট্রিটমেন্ট আছে, আপনি রিস্ক ফ্যাক্টর থেকে বেঁচে যাবেন এবং সাডেন যেগুলা কমপ্লিকেশন হয় অ্যারেথমিয়া, ফেলিউর বা ইভেন ডেথ, এগুলো থেকে আপনি সেভ হয়ে যাবেন। স্যার আমরা কিন্তু একটা সময় দেখতাম যে হার্টের রোগগুলো আসলে একটু বেশি বয়সের রোগ, বয়সের সাথে এটার একটা সম্পর্ক আছে বলেই আমরা মনে করি, কিন্তু এখন কিন্তু স্যার আমরা দেখতে পাচ্ছি যে অনেক ইয়াং অ্যাডাল্টস তারা হচ্ছে হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছে। তো এর পিছনে কারণ কি বলে আপনি মনে করেন? একটা হলো কিছু কিছু ডিজিজ আছে যেটা জেনেটিক্যালি চলে আসতেছে, যেমন ফ্যামিলি হিস্ট্রি আমি বললাম যে হার্ট ডিজিজ থাকলে আর্লি এজে হতে পারে। যদি কারো ডায়াবেটিক থাকে তাহলে আর্লি এজে হতে পারে। যদি আনকন্ট্রোল প্রেশার থাকে আর্লি এজে হতে পারে। স্মোকিং একটা বড় কারণ। রিচ ফুড, দেখা যাচ্ছে চর্বিযুক্ত খাবারগুলো খাচ্ছে প্রচুর, সেই জন্য তার হার্ট ডিজিজ হতে পারে। এবং সেডেন্টারি লাইফস্টাইল, মানে সে তার মুভমেন্টগুলো কমাই দিছে, যে এক্সারসাইজ করা, ওয়াকিং করা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা, এগুলো কমাই দেওয়ার জন্য। এছাড়া স্ট্রেসফুল লাইফ, একটা স্ট্রেসফুল, আমরা ইভেন এরকম দেখেছি পরীক্ষার আগে স্টুডেন্টদের চেস্ট পেইন নিয়ে আসছে, বা জব ডিস্যাটিসফ্যাকশন, চেস্ট পেইন নিয়ে আসছে, এবং ইভেনচুয়ালি তারা হার্ট অ্যাটাক নিয়ে আসতেছে একসময়। তাহলে এই যে কমপ্লিকেটেড একটা লাইফস্টাইল আমাদের চলতেছে, যে সেডেন্টারি লাইফস্টাইল, তার রেস্ট কম হচ্ছে, স্ট্রেসফুল লাইফ হচ্ছে, তারপর রিস্ক ফ্যাক্টর আছে এগুলো, এবং অনেকে উদাসীন থাকে, প্রপার ইভ্যালুয়েশন করতে চায় না। কার্ডিয়াক ডিজিজটাকে যখন অনেক সিরিয়াস হয় তখন আসে, তখন দেখা যায় ডিজিজটা অনেক বেশি বেড়ে গেছে। এই জন্য দেখা যায় যে আর্লি এজে, এবং এটার একটা দুঃখজনক সংবাদ হলো আর্লি এজে যাদের হার্ট ডিজিজ হয় তাদের মর্টালিটি বেশি এবং মরবিডিটি বেশি। মরবিডিটি মানে তার অন্যান্য জটিলতা হতে পারে, হার্টের পাম্পিং কমে যায়, হার্ট ফেলিওর হতে পারে, অ্যারিথমিয়া হতে পারে, আর মৃত্যুর হার অন্যান্য বয়সের চেয়ে আর্লি এজে বেশি হয়। তার মানে আর্লি এজে যদি কারো হার্টের সমস্যা হয় সেক্ষেত্রে নিশ্চয়ই ইন্টারভেনশন বা তার যে মেডিকেল যে ট্রিটমেন্ট সেটা যথাসময়ে শুরু করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই অবশ্যই অ্যাবসলিউট মেডিকেল ম্যানেজমেন্ট করতে হবে তাকে। মেডিকেল ম্যানেজমেন্টকে সিমটম ফ্রি থাকতে হবে এবং ফার্দার ইভ্যালুয়েশন করতে হবে। যেমন ইটিটি একটা নন ইনভেসিভ টুল, আপনি অল্প পয়সা এবং সব জায়গায় অ্যাভেলেবল, এটা করে আপনি বুঝতে পারবেন যে আপনার ডিজিজ সিভিয়ারিটি কীরকম। যদি ডিজিজ সিভিয়ারিটি বেশি হয় তাহলে আপনি ইন্টারভেনশনে যেতে হবে, করোনারি এনজিওগ্রাম করতে হবে, সিটি এনজিওগ্রাম করতে পারে রোগীরা যদি, যারা কেউ যদি ভয় পায়, অথবা কার্ডিয়াক বেস ক্যাথেটার বেসড এনজিওগ্রাম করতে পারে। তাইলে পারফেক্টলি ডিটেক্ট করা যাবে কোথায় ব্লক আছে, কয়টা ব্লক আছে, কত পার্সেন্ট আছে। এবং তখন চিকিৎসা কিন্তু শুধু ওষুধ দিয়ে কিন্তু ভালো থাকবে না। ওষুধ দিয়ে আপনার লক্ষণগুলো কিছু টু সাম এক্সটেন্ট আপনার কমতে পারে, কিন্তু টোটাল ট্রিটমেন্ট আপনার হবে না। এই ব্লক নিয়ে যদি আপনি চলাফেরা করেন যে কোনো সময় রোগী ব্যথা বা শ্বাসকষ্ট হয়ে খারাপ হয়ে যেতে পারে। এই যে এনজিওগ্রামের কথা স্যার বলছেন, তো এনজিওগ্রামের প্রতি কিন্তু সাধারণ মানুষের একটা ভয় আছে এবং তারা কিন্তু অনেক ক্ষেত্রে ডিসিশনটা তারা নিতে ঠিক পারেন না বা ডিসিশন নিতে কিছুটা ডিলে করেন যে এনজিওগ্রামের মতন একটা প্রসিডিওরে কি তারা যাবেন কিনা। তো আমি আপনার কাছে জানতে চাই যে এনজিওগ্রাম কি একটা ইনভেসিভ প্রসিডিওর এবং আসলে রোগীদের ভয় কমানোর জন্য আপনি কি বলবেন? এনজিওগ্রাম একটা, আপনি যেটা বলেন, ইট ইজ নট অপারেশন, ইট ইজ ইনভেসিভ প্রসিডিওর। ইনভেসিভ প্রসিডিওর একটা খুব সিম্পল একটা প্রসিডিওর, এটা একটা আমরা এখন ডে টাইম প্রসিডিওর হিসেবে কাউন্ট করি, এবং আমাদের দেশে এক্সপার্টিস খুব ভালো আছে। সাধারণত আমরা আর্টেরিয়াল রুটে করি, হাতের রুটে করা যেতে পারে, ট্রান্সরেডিয়াল অথবা ট্রান্সফিমোরাল। ট্রান্সরেডিয়াল যদি করা হয় হাতের রুটে, সেক্ষেত্রে পেশেন্টকে হসপিটাল স্টে করতে হয় 6 থেকে 8 ঘন্টা। আর ট্রান্সফিমোরাল করলে আপনাকে 1 নাইট স্টে করতে হয়, কারণ আমরা যে রুট দিয়ে এনজিওগ্রাম করি সেটাকে একটা প্রেশার ব্যান্ডেজ দিয়ে রাখতে হয়। আর ভীতিটা কাজ করে হলো রুগীরা যতটা না নিজের দেখছে বা শুনছে তার চেয়ে অন্যর কাছ থেকে শুনে আসে। আসলে ভয়ের কিছুই নাই, কারণ আমরা রুগীকে আগে অ্যাসেস করি যে এই রুগীটা এনজিওগ্রাম করার জন্য ফিট আছে কিনা। ফিট থাকলে আমরা এটা এনজিওগ্রাম করি, যদি ফিট না থাকে তাহলে সেই ক্ষেত্রে ঝুঁকি থাকতে পারে। আর এনজিওগ্রাম করার জন্য আমরা কোনো অপারেশন বা ছুরি চাকু কিছুই ইউজ করি না। তারপরে আমরা একটা কেউলা দিয়ে, শুধু ক্যাথেটার দিয়ে, তারপর আমরা একটা স্পেসিফিক ডাই বা কন্ট্রাস্ট বা মেডিসিন বলতে পারেন, ওইটা করোনারিতে যখন আমরা দেই, একটা বিশেষ ক্যামেরার মাধ্যমে এটা রেকর্ড করা হয়। এবং এই প্রসিডিউরটা করতে আমাদের 30 থেকে 40 মিনিট লাগে, এবং রোগী তার 2 ঘন্টা পরে বাসায় চলে যেতে পারে যদি এটা আপনার হাতের রুটে করা হয়। আমাদের দেশে ম্যাক্সিমাম সেন্টারে এখন ট্রান্সরেডিয়ালে করা হয়, এবং খুব কমফোর্টেবলি রোগীরা এনজিওগ্রাম করে বাড়ি চলে যেতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে হইতে পারে যদি আপনার অ্যাসেসমেন্টটা প্রপার না হয়, যে রোগীর ঝুঁকি বেশি থাকে, প্রসিডিউর রিলেটেড একটা কমপ্লিকেশন আছে, সব দেশে আছে, আমাদের দেশে আছে। তবে এটার
চান্স খুব কম। নিশ্চয়ই আপনারা সেই ঝুঁকিটা অ্যাসেস করেই তারপর আপনারা সিদ্ধান্ত নিয়ে থাকেন যে রোগীটার করবেন কিনা। তো এর মাধ্যমে নিশ্চয়ই হার্টের ব্লকটা কোথায় আছে বা কত % ব্লক আছে সেটা আপনারা দেখে থাকেন। তার পরবর্তী যে চিকিৎসা রিং বা স্ট্যান্টিং আমরা জানি, তো সেই রিং বা স্ট্যান্টিং সম্পর্কে স্যার আমি একটু জানতে চাইছি যে এখন আসলে বাংলাদেশে আপনারা আধুনিক কিভাবে এই রিং পরানোর ব্যবস্থা করেন? আচ্ছা, প্রথমে একটা মানে ভুল ধারণা আছে রোগীদের, যেটা যে এনজিওগ্রাম করলেই বুঝি সে ভালো হয়ে যাবে, বা বলে স্যার এনজিওগ্রাম করে কি ওয়াশ করে দিচ্ছেন কিনা। তো দুইটা হলো, আনসার হলো নো। এনজিওগ্রাম হলো একটা পরীক্ষা, আপনি যেমন ইসিজি একটা পরীক্ষা করতেছেন, ইকো একটা করতেছেন, এগুলো হলো নন ইনভেসিভ। এনজিওগ্রাম হলো ইনভেসিভ, ডাইরেক্ট আপনি দেখতেছেন কোথায় ব্লক আছে। তাহলে প্রথম হলো এনজিওগ্রাম করে আপনাকে আইডেন্টিফাই করতে হবে ডিজিজটা কোথায় আছে এবং এটা সিভিয়ারিটি কীরকম। সব ব্লকে কিন্তু স্ট্যান্টিং করতে হবে না। যদি সিভিয়ারিটি হয়, লোকেশন একটা ব্যাপার আছে, কোন রক্তনালীতে হচ্ছে, এগুলো একটা আছে। আর কিছু ইনভেসিভ পরীক্ষা আছে যেগুলো দিয়ে আমরা ডিটেক্ট করতে পারি এই ডিজিজটা বা স্টেনোসিসটা সিগনিফিক্যান্ট কিনা। যদি সিগনিফিক্যান্ট হয় তখন আমরা রোগীকে বলি যে যদি স্ট্যান্টিং করা বা রিং লাগানো, প্রচলিত শব্দ রিং, যদি রিং লাগানোর মতো হয় তাহলে আমরা তাকে বলি যে আপনি এটা স্ট্যান্টিং করতে পারেন। আর যদি রিং লাগানোর মতো না হয় বাইপাস সার্জারি করতে পারেন। আমাদের দেশে কিন্তু এগুলা খুব স্মুথলি হচ্ছে এবং খুব চিপ, কম পয়সায় কম খরচে হচ্ছে। স্যার আমাদের সাথে ফোনে একজন দর্শক আছেন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আপনার নাম বললে প্রশ্নটি করুন। জি, আমার নাম আফিয়া, আমি ময়মনসিংহ থেকে বলছি। জি আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, দর্শক আপনার প্রশ্নটি করুন। আমার হচ্ছে আজকে 15 দিন যাবৎ গলার নিচে একটু একটু নিচে আর কি, বুকের মাঝখানে মানে একটা বাড়ি দেওয়ার মতো হয়, 2-3 করে ধরফর করে ওঠে, এরপর শরীরটা দুর্বল হয়ে যায়। এটা কিসের লক্ষণ হতে পারে? মানে আমার শরীর ইদানিং খুব দুর্বল হয়ে যাচ্ছে এটা থেকে। বুকের মাঝখানে ধরফর করে ওঠে, 2-3 বার হয়, সারাদিন এরকম 20 বারের মতো হয়, 20-25 বার এরকমটা হয়। আর বুকের বাম পাশে আমার আগে থেকে একটু ভার ভার অনুভূতি হতো, কিন্তু আমি এটা আমলে নিইনি, কিন্তু এখন বুকের মাঝখানে আমার এই ধরফর করে ওঠে। আমার শ্বাসকষ্ট রোগ আছে আগে থেকেই। আচ্ছা দর্শক, আপনাকে ডায়াবেটিক কি ধন্যবাদ। প্রেশার আছে কিনা আপনার? না না, আমার প্রেশার নেই, প্রেশার লো, ডায়াবেটিস? হয়নি কখনো। ডায়াবেটিস বা ফ্যামিলি হিস্ট্রি আছে আপনার হার্ট ডিজিজের? না, আমার ডায়াবেটিসও নেই, আচ্ছা, আর হার্টের সমস্যাও নেই। আর কখনো মানে টেস্ট করেছিলাম অনেক আগে, অনেক আগে। আপনার এই ধরফরটা কি মানে রেস্টে থাকলে বেশি হয় না কাজ করলে বেশি হয়? না, আমার শ্বাসকষ্ট রেস্টে থাকলেই হয়, রেস্টে থাকলেও হয়, কাজ করলেও হয়, মানে যে কাজ করলে যে হয় এমনটা নয়, রেস্টে থাকলেও হয়। আর ধরফরানি যে ব্যাপারটা বুকের ভিতরে, এটা রেস্টে থাকলেও হয়, এটা কোনো মানে টাইম মেনটেন নেই, হঠাৎ করেই হয়, মানে বসে আছি এমন টাইমে হঠাৎ করে বুকের ভিতরে। আচ্ছা, আপনার দুই যেটা তিনটা আচ্ছা দর্শক, আপনাকে ধন্যবাদ। জি। So, আমরা এই প্রশ্নের উত্তরটা জানবো বিরতির পরে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে এই পর্যায়ে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পর আমাদের আলোচনার পরবর্তী অংশ নিয়ে ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির শেষে আবারও আমন্ত্রণ জানাচ্ছি জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা কথা বলছি বুকে ব্যথা হলে আসলে হার্টের সমস্যা নাকি অন্য কিছু, এর প্রতিকার এবং চিকিৎসা বিষয়ে। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ আবুল খায়ের, সহযোগী অধ্যাপক কার্ডিওলজি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। প্রিয় দর্শক, আমাদেরকে সরাসরি ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। এছাড়া আমরা ফেসবুকে লাইভে আছি, সেখানেও আমাদের সাথে যুক্ত হতে পারেন। স্যার, বিরতিতে যাওয়ার আগে আমাদের সাথে একজন দর্শক ছিলেন ফোনে। যে দর্শকের প্রশ্নের উত্তরে বলতে চাই, ওনার যে ওনার একটা প্রি ডিজিজ আছে যে ব্রঙ্কিয়াল অ্যাজমা, আর লক্ষণটা হলো ওনার শ্বাসকষ্ট হয় এবং বুক ধরফর করে। ব্রঙ্কিয়াল অ্যাজমা ট্রিটমেন্ট যে ওষুধগুলো আমরা ব্যবহার করি, ব্রঙ্কোডাইলেটর, যেমন সালবিউটামল অথবা অ্যামাইনোফাইলিন, থিওফাইলিন, সেই ওষুধগুলো নিজে ইটসেলফ বুক ধরফর করতে পারে, মানে ওষুধের একটা সাইড সাইড এফেক্ট এফেক্ট হতে পারে। জি। তো ওইটা প্রথমে তাকে ইভ্যালুয়েট করতে হবে যে ওষুধ খাওয়ার পরে হয় কিনা। আর বুক ধরফরের সাথে যদি বুকে ব্যথা হয় তাহলে কার্ডিয়াক ডিজিজ হতে পারে। তো যেহেতু অন্যান্য রিস্ক ফ্যাক্টর উনি নাই, ডায়াবেটিক নাই, প্রেশার নাই, ফ্যামিলিতে নাই বললো, সেই ক্ষেত্রে মোস্টলি ওনার এটা ওষুধের জন্যই হচ্ছে, অথবা শ্বাসকষ্টের জন্য কিছু বুক ধরফর করতে পারে। তো এখন তাকে ওয়েল কন্ট্রোল করতে হবে শ্বাসকষ্টটা, এবং ওষুধটাকে অ্যাডজাস্ট করতে হবে প্রপারলি। তারপর যদি তার বুক ধরফর থাকে তাহলে একটা সিম্পল একটা ইসিজি করতে পারে। আর যদি আরও করতে চাই 24 আওয়ার্স ইসিজি করার একটা সুযোগ আছে, হল্টার ইসিজি। কারণ ডিজিজটা কখন হয় সে নিজেও বলতে পারবে না, হঠাৎ করে হচ্ছে। 24 ঘন্টা যে ইসিজি আছে, যেটা আমরা 24 আওয়ার্স হল্টার ইসিজি বলি, ওটা যদি করা হয় তাহলে ওটা রেকর্ড করবে তার ওইটা কোনো ডিজিজের মতো হয়েছে কিনা। এই বুক ধরফরটা, বুক ধরফর মানে কি হার্টের এক্সট্রা বিট হচ্ছে,
অথবা হার্ট রেট বেড়ে যাচ্ছে অথবা হার্টবিট কমে যাচ্ছে, এইগুলোকে আমরা বুক ধরফর হিসাবে সাধারণত বলে থাকি। তাহলে এটা ওই ইসিজি করলে বোঝা যাবে অথবা হল্টার করে কনফার্ম করা যেতে পারে তাই এটা ডিজিজ কিনা। আচ্ছা স্যার, আমরা হার্টের ব্লক নিয়ে কথা বলছিলাম এবং স্যার আপনি যে ইন্টারভেনশন আপনারা ইউজুয়ালি করে থাকেন যে স্ট্যান্টিং বা রিং, সেটা নিয়ে বলছিলেন। তো অনেক রোগীদের একটা প্রশ্ন থাকে যে স্ট্যান্টিং না করে শুধুমাত্র মেডিসিনের মাধ্যমে কি ব্লকটাকে আসলে সারিয়ে তোলা সম্ভব কিনা? প্রথমে হলো যে যদি স্টেবল অ্যানজাইনা হয়, যে তার অ্যানজাইনাটা খুব বেশি সিভিয়ার না, খুব এক্সারশন বেশি করলে হয়, অথবা আমরা বলি যে আপনি লিফটে সিঁড়িতে কয়তলায় উঠতে পারেন, 4-5 তলায় উঠলে হয়, করোনারি আর্টারিতে এনজিওগ্রাম করে দেখা গেল যে সিগনিফিকেন্ট ডিজিজ নাই, সেই ক্ষেত্রে অপটিমাম মেডিকেল ম্যানেজমেন্ট উইথ লাইফস্টাইল চেঞ্জ, তাহলে সে ভালো থাকবে। তাকে বেশি তার অন্যান্য ডিজিজগুলো কন্ট্রোল করতে হবে, রিচ ফুড কমাই দিতে হবে, স্মোকিং প্রিভেন্ট করতে হবে, ওবেসিটি কন্ট্রোল করতে হবে এবং তার কাজের লিমিটটা উইদিন লিমিট করতে হবে। অনেক সময় দেখা যায় যে তার আমরা বলে দিই যে আপনি উইদিন লিমিট করবেন, সে দেখা গেলো যে তার চেয়ে বেশি কাজ করতেছে বা একটু বেশি পরিশ্রম করছে, তখন একটু অ্যাংজাইটি স্ট্রেস হইতে পারে, তখন পেন হইতে পারে। তো আসল ফাইনাল কথা হলো যে যদি সিগনিফিকেন্ট ডিজিজ না হয় অপটিক্যাল মেডিকেল ম্যানেজমেন্ট সে ভালো থাকবে। আচ্ছা, এবং চিকিৎসকের পরামর্শ, আপনি বারবার লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে বলছিলেন, সেটা নিয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো। তো স্যার তার আগে আমি আরেকটা খুবই লেমেন একটা কথা, যে আসলে স্ট্রোক এবং হার্ট ডিজিজ এই দুটোর মধ্যে কিন্তু আমরা সাধারণ মানুষদেরকে দেখি যে দেখা যাচ্ছে হার্টের কোনো সমস্যাকে তারা স্ট্রোক বলছে। ইভেন উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার জার্নালিস্ট যারা আছেন, তারাও অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের নিউজে স্ট্রোক এবং হার্ট অ্যাটাক দুটোকে মিলিয়ে ফেলছেন, একটার জায়গায় আরেকটা লিখছেন। তো এই বিষয়টা নিয়ে আসলে আপনি কি বলবেন? স্ট্রোক এবং হার্ট অ্যাটাক দুটোই আলাদা। এখন নতুন একটা শব্দ অ্যাড হয়েছে, হার্ট স্ট্রোক। এটা কোনো শব্দই নাই। হার্ট অ্যাটাকটা হলো আমরা মেডিকেল ভাষায় বলি মাইক্রোডাল ইনফাকশন বলি, আর স্ট্রোকটা হলো ব্রেনের রোগ। এটা রক্তক্ষরণ হতে পারে, ব্রেনের রক্ত চলাচল বন্ধ হতে পারে, সেই জন্য হতে পারে। তো দুইটা টোটালি আলাদা। স্ট্রোক হলে হাতে পায়ে অবশ হয়, কথা জড়ায় যায়, যেটা আমরা বলি যে মানে পঙ্গুত্ব দিকে হতে পারে অথবা অঙ্গহানি হতে পারে। আর হার্ট অ্যাটাক হলে বুকে ব্যথা বা অন্যান্য রোগ সহ আসে। টোটাল দুইটা অর্গানের ডিজিজ। একটা হার্টের রোগকে হার্ট অ্যাটাক আমরা বলবো, স্ট্রোক বলবো না। আর স্ট্রোক বলবো শুধু ব্রেনের রোগকে, হার্ট স্ট্রোক বলে কোনো শব্দ নাই। সুতরাং এই ডিজিজগুলো আমরা যদি মানে স্পেসিফাই না করি, রোগীরা কিন্তু এসে আমাদের বলে যে আমার তো স্ট্রোক হয়েছে, ডাক্তার বলছে, আসলে দেখা গেল তার হার্ট অ্যাটাক হয়েছে। তাহলে দুইটার চিকিৎসা কিন্তু একদমই পার্থক্য হয়ে যেতে পারে তখন। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে সহজ করে বললেন। স্যার এখন একটা বিষয় আমি একটু নিয়ে আসি, যে সিভিয়ার বুকে ব্যথা হচ্ছে কারো বা সিভিয়ার চেস্ট টাইটনেস হচ্ছে, তার হয়তো শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তো সেই মুহূর্তে আসলে এটা কি কোনো ধরনের মেডিকেল ইমার্জেন্সি? শ্বাস নিতে কষ্ট হলে বুকে ব্যথা, তার মানে আমরা ধরে নেব যে প্রথমে হার্ট অ্যাটাক। প্রথমে আমরা প্রত্যেক সময় যেটা বলি যে একটা রোগী যখন আসবে বুকে ব্যথা নিয়ে, আমরা প্রথমে চিন্তা করব দিস ইজ হার্ট ডিজিজ। যদি ওইটা না থাকে তাহলে সেফ, আর যদি ওইটা থাকে চিকিৎসা পাইলো না বা রং ডায়াগনোসিস হইলো বা ডায়াগনোসিস মিস হইলো কোনো কারণে, তাহলে কিন্তু তার একুইট মর্টালিটি হইতে পারে, মৃত্যুর ঝুঁকি আছে। সেই জন্য অনেক সময় রুগীরা বুকে ব্যথা নিয়ে আসে, সিমটমগুলো ইন্টারমিডিয়েট, কিছুটা হার্টের রোগ, কিছুটা নন কার্ডিয়াক রোগ। তখন আমরা রুগীকে বলি যে আপনি কিন্তু যেতে পারবেন না, আপনি এডমিশন নেবেন, ব্যথা কমে গেলেও নেবেন, ইসিজি করবেন, ফলো আপ। আমরা একটা প্রথম আসার পরে একটা করি, 3 ঘন্টা পরে, 8 ঘন্টা পরে করি, কিছু কার্ডিয়াক মার্কার করি, যেটা দিয়ে হার্ট ডিজিজ হয়েছে কিনা বুঝি। এটা যদি 2টা বা 3টা স্যাম্পল নর্মাল আসে, তাহলে আমরা বুঝি যে হ্যাঁ আপনার এখন হার্ট ডিজিজ নয়, আপনি যেতে পারেন। প্রথম ইসিজিটা নর্মাল আসলো, মার্কারটা নর্মাল আসলো, কিন্তু ব্যথাটা টিপিক্যালি হার্ট ডিজিজ, তাহলে কিন্তু সে হার্ট ডিজিজ হইতে পারে, যদিও ওই রিপোর্টগুলো নর্মাল হচ্ছে। আর যাদের সিভিয়ার চেস্ট পেইন হবে, শ্বাসকষ্ট হবে, তাকে অবশ্যই এডমিশন নিয়ে ইভ্যালুয়েট করতে হবে যে তার হার্ট ডিজিজ আছে কিনা। যদি সিভিয়ার চেস্ট পেইন এমআই এর জন্য হয় বা হার্ট অ্যাটাকের জন্য হয়, ইমিডিয়েট যেটা চিকিৎসা সেটা হলো যে আমরা কিছু ব্লাড থিনার দিয়ে দিই, লিপিড লোয়ারিং ড্রাগস দিই কোলেস্ট্রল মানে কমানোর জন্য, অক্সিজেন দিই, পেইন কিলার দিই এবং ইমিডিয়েট এনজিওপ্লাস্টি করি, যেটা আমরা আগে আলাপ করতেছিলাম। এনজিওগ্রাম করে ওই ব্লকটাকে সাথে সাথে যদি ছোটায় দেওয়া যায় স্ট্যান্টিং করে, দিস ইজ দ্য বেস্ট অ্যান্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট। এবং অনেক ক্ষেত্রে পেশেন্টের জন্য সেটা একটা লাইফ সেভিং একটা প্রসিডিউর। আমাদের সাথে ফোন একজন দর্শক আছেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালাম। আমি ফোন করছিলাম ময়মনসিংহ থেকে, লিটন। জি, আমরা শুনতে পাচ্ছি। যে আমি 2বার ইসিজি করাইছি, আমার ইসিজির মধ্যে বাম পাশে ব্লক দেখাচ্ছে রিপোর্টে, কিন্তু আমার কোনো সিমটম নাই।
আচ্ছা, বাম পাশে ব্লক বলতে আপনি ইসিজি থেকে এলবিবি বুঝাচ্ছেন কেন? লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক এটা বলে? জি 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 আচ্ছা, লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হার্ট অ্যাটাক ছাড়াও হতে পারে বা হার্টের রক্তনালীতে ব্লক ছাড়াও। এটাকে ইলেকট্রিক ব্লক আমরা রোগীদের বোঝানোর জন্য বলি ড্যাশার লাইন আর ওয়াশার লাইন। ড্যাশার লাইন হলো যেটা এলবিবি, যে ইলেকট্রিক লাইনের ব্লক, সেটা করোনারি আর্টারি ডিজিজ থাকলেও হতে পারে, না থাকলেও হতে পারে। অন্যান্য কারণ কি হতে পারে? একটা হতে পারে কনজেনিটাল হতে পারে, একটা হতে পারে আপনার হাইপারটেনশনের রোগ আছে কিনা এটা জানতে হবে। আর এলবিবির জন্য আপনাকে অন্য টেস্ট করে বুঝতে হবে। স্ট্রেস ইকো আমরা বলি, এটাতে আপনি ইটিটি করলে খুব ভালো রেজাল্ট পাবেন না। আর তারপরেও যদি সিমটম থাকে অথবা রিস্ক ফ্যাক্টর থাকে যে ওনার হার্ট ডিজিজ হওয়ার সুযোগ আছে, সেই ক্ষেত্রে করোনারি সিটি এনজিওগ্রাম করে ইভ্যালুয়েট করতে হবে। এলবিবি ইজ অলওয়েজ ডিজিজ কন্ডিশন বা প্যাথোলজিক্যাল, তার ডিজিজ থাকতে পারে, যে কোনো একটা আন্ডারলাইং ডিজিজ থাকতে পারে, এটা ইভ্যালুয়েট করতে হবে তাকে। কিন্তু উনি বলছেন যে ওনার কোনো সিমটম নেই, অ্যাসিমটোমেটিক হতে পারে, অ্যাসিম্পটোমেটিক উনি। যে রিস্ক ফ্যাক্টরগুলো ইভ্যালুয়েট করতে হবে, স্ট্রেস ইকো করবে। আচ্ছা ইকো স্যার, করবে। আমরা আবারও একটি বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসছি। প্রিয় দর্শক, জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানের পর্যায়ে সময় হচ্ছে আবারও একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। বিরতি শেষে আবারও আমন্ত্রণ জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। আজকে পর্বে আমরা কথা বলছি বুকে ব্যথা হার্টের রোগ কিনা সে বিষয়টি নিয়ে। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার মোহাম্মদ আবুল খায়ের। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদেরকে ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। স্যার, বিরতিতে যাবার আগে চিকিৎসা নিয়ে কথা হচ্ছিল, আমি বাংলাদেশের আধুনিক চিকিৎসা নিয়ে আপনার কাছে জানবো। তার আগে স্যার আমি একটু প্রতিরোধ সম্পর্কে জানতে চাই, কারণ স্যার আমরা জানি যে বাংলাদেশে এখন এই যে কার্ডিওভাস্কুলার যেই মর্টালিটি এবং মরবিডিটি, সেটার প্রিভ্যালেন্স অনেক বেশি বেড়ে যাচ্ছে, এবং যেই নন কমিউনিকেবল ডিজিজগুলো আছে তার মধ্যে কিন্তু স্যার হার্টের রোগ প্রথম 1 থেকে 5টার মধ্যেই আছে। এর গুরুত্বটা আসলে অনেক বেশি, এবং যে ইকোনমিক বার্ডেন আসলে হয় একটা পেশেন্টের যখন তার হার্টের রোগ ধরা পড়ে এবং তার লাইফ লং একটা চিকিৎসা নিয়ে যেতে হয়, এই সব কিছু মিলিয়ে এর গুরুত্বটা স্যার অনেক বেশি। জি, প্রথমে হলো যে আপনি প্রতিকার কীভাবে করবেন। আমরা বলি যে কিছু রিস্ক ফ্যাক্টর আছে মডিফাইবল রিস্ক ফ্যাক্টরের মধ্যে যেটা আছে আপনি খাদ্য কন্ট্রোল করবেন, ওজনটা নিয়ন্ত্রণ করবেন, পশুর চর্বি একদমই খাবেন না, পশুর গোস্ত, রেড মিট এগুলো কম খাবেন, মাছ বা মাছের তেল খেতে পারেন, চিংড়ি মাছ কম খাবেন। আমি রুগীদের বোঝানোর জন্য বলি যত পা তত খারাপ। যেমন মাছের মধ্যে চিংড়ি মাছের পা আছে অনেক, এটা খারাপ, এটা খাওয়া যাবে না, এটাতে ওটা মাথায় কোলেস্ট্রল বেশি থাকে। পশুর মধ্যে গরু, মহিষ, ছাগল, ভেড়া বা অন্যান্য যে পশু আছে এগুলোতে কোলেস্ট্রল বেশি। তারপর আমরা বলি যে যেসব তেল ফ্রিজে রাখলে বা টেবিলে রাখলে জমে যায় সেগুলো হার্টে গেলেও খারাপ করে, ওই তেল খাওয়া যাবে না। মাছের তেল আপনি দেখেন সামুদ্রিক মাছের তেল, এটা জমে না, কিন্তু এটা হার্টের জন্য ভালো। আমরা বরং আরও ওষুধ ফর্মে দিই এটাকে, সি ফিশ। তাহলে আপনার এইটা হলো বেসিক জিনিস এটা। তারপর আপনাকে নিয়মিত এক্সারসাইজ বা হার্ট ফ্রেন্ডলি খাবার খেতে হবে, খাবারের কথা। স্যাচুরেটেড ফ্যাট মানে এগুলো খাওয়া যাবে না। তারপর একটা ট্রান্সস্যাচুরেটেড ফ্যাট, যেটা আমরা এখন খুব বেশি খাই, ভাজতে তেলটা নষ্ট হয়ে যায়, এটা ট্রান্সস্যাচুরেটেড ফ্যাটটা, এটা আসলে শরীরের জন্য খারাপ, হার্টের জন্য খারাপ, পেটের জন্য খারাপ, এবং ইভেন ক্যান্সার করে এটা। এই জন্য ভাজা পোড়া যত বেশি আসে, যত বেশি ভাজে তত খারাপ, এটা অ্যাভয়েড করতে হবে। এটা তো একটা স্ট্যান্ডার্ড হেলদি ফুড খেতে হবে। সেকেন্ড হলো ওয়েট মেনটেন করতে হবে, এটা তার মডিফাই করতে পারে চাইলে, ওয়েট মেনটেন করতে হবে, তার হাইটের সাথে স্ট্যান্ডার্ড যে ওয়েট আছে সেটাকে সে মেনটেন করবে। স্মোকিং প্রিভেনশন করতে হবে, পেসিভ এবং অ্যাক্টিভ স্মোকিং করা যাবেই না। ইভেন টোবাকো, জর্দা, গুল যে কোনো ফর্মে, মানে এনি ফর্ম অফ টোবাকো, নিকোটিন নেওয়া যাবে না। দিস আর দ্য মডিফাইবল। আর নন মডিফাইবল হলো যে এগুলোকে আপনি কন্ট্রোল করতে হবে, যেমন ডায়াবেটিস ওয়েল কন্ট্রোল করতে হবে, HbA1c বিলো 6 রাখতে হবে, সুগার রেগুলার মেনটেন করতে হবে, ব্লাড প্রেশার উইথ অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগস কন্ট্রোল করতে হবে। মাঝে মাঝে কন্ট্রোল হয়, রোগীরা যেটা বলে মাঝে মাঝে বাড়ে, এই কথা বলা যাবে না, সবসময় কন্ট্রোল থাকতে হবে। এবং অনেকে ঔষধ দেখা যায় যে মাঝে মধ্যে খাচ্ছেন, প্রেশারটা যখন একটু নরমাল থাকছেন ওষুধটা ছেড়ে দিচ্ছেন, এটা করা যাবে না। তারপর হলো আপনি যদি আপনার ফ্যামিলিতে যদি হার্ট ডিজিজ থাকে, তাহলে আপনার বয়স যদি 40-র উপরে হয়, আপনি ইয়ারলি অন্তত একবার কার্ডিয়াক ডিজিজ ইভ্যালুয়েশন করবেন, আমরা বলি রিস্ক ফ্যাক্টর ইভ্যালুয়েশন করবেন, এটা গেল। আর ফিমেল হলে যদি হাইপারটেনশন হয়, হার্ট ডিজিজ থাকে, আমরা কন্ট্রাসেপটিভ পিল এটাকে অ্যাভয়েড করতে বলি। এই কতগুলো জিনিস আপনাকে মানতে হবে, লাইফস্টাইল চেঞ্জ। সেকেন্ড, যদি আপনার ডিজিজ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিছু ডিজিজ সেকেন্ডারি প্রিভেনশনের জন্য খাইতে হবে। আপনি তো হয়ে গেল ওষুধ, সেকেন্ডারি প্রিভেনশন মানে আপনি হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে কীভাবে বাঁচবেন, আপনাকে ডাক্তার যে প্রেসক্রাইব ওষুধ করবে সেটা খাবেন। ইউজুয়ালি ব্লাড থিনারগুলো খেতে হয়,
একটা লিপিড লোয়ারিং কোলেস্টেরল কমার জন্য ওষুধ খেতে হয়। এগুলাকে আপনি নিয়মিত খাবেন। অনেকে যেটা করে আসে কোলেস্টেরলের রিপোর্ট নিয়ে আসে যে স্যার আমার তো কোলেস্টেরল কন্ট্রোল হয়ে গেছে, খাবো কি না? আমার অ্যাডভাইস হলো যদি আপনার রিস্ক ফ্যাক্টর থাকে, আপনি ইসকেমিক হার্ট ডিজিজের রোগী হন, ডাক্তার বলে থাকে, আপনি খাবেন। কারণ আপনার এটা সেকেন্ডারি প্রিভেনশনটা করবে, যে পরবর্তী হার্ট অ্যাটাকটা বা রক্তনালী ব্লকটাকে বাড়াবে না, রিস্ক ফ্যাক্টর কমায় দিবে আপনাকে। আচ্ছা স্যার, আপনি একজন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, তার মানে নিশ্চয়ই ইন্টারভেনশনগুলো নিয়েই আপনি কাজ করেন। তো এই মুহূর্তে বাংলাদেশে আসলে কি কি আধুনিক চিকিৎসা হয় এবং বাংলাদেশের মানুষের কি আসলে হার্টের চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার প্রয়োজন আছে? প্রথমে শেষের কোশ্চেনের আনসার, দেশের বাইরে যাওয়ার খুব বেশি প্রয়োজন নাই, একদম নাই তাই বলবো না, খুব বেশি প্রয়োজন নাই। আমাদের দেশে স্ট্যান্ডার্ড সব ট্রিটমেন্ট হয় এবং স্ট্যান্ডার্ড প্রোটোকল মেনে দক্ষভাবে চিকিৎসা করা হয়। আমাদের এখন যেটা মানে একটা আনন্দের ব্যাপার বলবো বা রোগীদের জন্য, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেল হসপিটালে ক্যাথল্যাব আছে, যেখানে ক্যাথল্যাব বলতে মানে যেখানে এনজিওগ্রাম করে ইন্টারভেনশন করা যায়। শুধু স্ট্যান্ডিং না, এখানে পেসমেকার করা যায়, ডিভাইস ক্লোজার করা যায়, ইভেন বাল্বের যে বাল্বোপ্লাস্টি এগুলো করা যায়, এবং দক্ষ চিকিৎসক আমাদের দেশে অনেক আছে। এটা আমাদের দেশের কার্ডিওলজিস্টের মধ্যে এরকম একটা ইন্টিমেসি আছে যে কেউ যদি কারো হেল্প লাগে সে তাকে যে অন্য সেন্টারে যে হেল্প করে, সেই ক্ষেত্রে সার্ভিসটা ইজিলি রুগীকে দেওয়া যায়। আর স্ট্যান্ডার্ড যে ট্রিটমেন্ট বলবেন যে সেটা আমাদের দেশে হয়, এবং যে স্ট্যান্ডার্ড যে স্ট্যান্ট বা রিং যেটা আমরা বলি, এগুলো সবই পাওয়া যায়। আমাদের সোর্সগুলো হলো আমেরিকান সোর্স, ইউরোপিয়ান সোর্স, আর কিছু আছে কোরিয়ান সোর্স, কিছু স্ট্যান্ড পাওয়া যায়, এবং প্রত্যেকটার দাম রিজনেবল, গভর্নমেন্ট থেকে ফিক্সড করে দেওয়া আছে। সেই ক্ষেত্রে রুগীরা একটা নির্দিষ্ট দামে ভালো একটা স্ট্যান্ড পাবে। আর খরচটা একদমই মিনিমাম। আসলে আমরা যখন রুগীদেরকে অন্যান্য হাসপাতালে যে চিকিৎসা করে বাইরের জিজ্ঞাসা করি, দেখি যে অনেক খরচ। সেই ক্ষেত্রে রুগীদের বাইরে যাওয়ার প্রবণতা আগের থেকে অনেক কম। অনেকে যায় নিজের মনে শান্তির জন্য যায়, আসলে যাওয়ার খুব বেশি দরকার নেই। মানে বর্তমানে বাংলাদেশে আপনারা অনেক উন্নত চিকিৎসা দিচ্ছেন এবং আমাদের দেশে আপনাদের মতো অসংখ্য গুণী চিকিৎসক আছেন যারা দীর্ঘদিন ধরে রোগীদেরকে উন্নত মানের সেবাটা দিয়ে যাচ্ছেন, এবং আপনারা কিন্তু স্যার কমিটেড সেই সেবাটা দেওয়ার জন্য। স্যার, আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করবার আগে আপনি দর্শকদের জন্য কি কোনো মেসেজ দিতে চান? দর্শকদের জন্য মেসেজ হলো যে আপনি হার্টের রোগ নিজে নিজে ডায়াগনোসিস করতে যাবেন না, গ্যাস্ট্রিক রোগ বলে নিজে চিকিৎসা করবেন না। যদি বুকে ব্যথা বা বুক জ্বালা বা শ্বাসকষ্ট কোনো রোগ লক্ষণ আপনি বুঝতে পারেন, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং কিছু রিলেভেন্ট পরীক্ষা করে এটাকে কনফার্ম করে তারপরে আপনি চিকিৎসা নেবেন। নিজে থেকে রোগের নাম বা চিকিৎসা করবেন না। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর আলোচনার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল 24। প্রিয় দর্শক, কথা বলছিলাম আজকে বুকে ব্যথা নিয়ে, যে বুকে ব্যথা হলে আসলে হার্টের রোগ নাকি হার্টের রোগ ছাড়া অন্য কোনো রোগ, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক অনেকগুলো পরামর্শ আপনাদেরকে দিয়েছেন। আশা করছি যারা টিভি সেটের সামনে বসে আছেন তারা উপকৃত হয়েছেন। আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।